বিসমিল্লাহির রহমানির রহিম। ভূগোল ও পরিবেশ বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে উচ্চ মাধ্যমিক ভূগোল দ্বিতীয় পত্র তথা মানবিক ভূগোলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস নেব হচ্ছে মানব ভূগোলের তৃতীয় অধ্যায় মানব বসতি অর্থাৎ বসতি। আমরা বসতি ইংলিশে যাকে বলা হয় সেটেলমেন্ট, আমরা বসতি বলতে কি বোঝাই? বসতি বলতে সাধারণত আমরা ঘরবাড়িকে বোঝানো হয় বা বোঝাই, কিন্তু ভূগোলে তা ঘরবাড়িকে বোঝানো হয় না। অর্থাৎ ব্রিটিশ ভূগোলবিদ স্মিথ ডিকশনারি অফ জিওগ্রাফিতে বা ব্রিটিশ ভূগোলবিদ স্মিথ বলেছেন যে স্থায়ীভাবে বসবাসের জন্য নির্মিত আবাসস্থলকে বসতি বলা হয়। আবার ফরাসি ভূগোলবিদ জিন্স বলেছেন যে প্রয়োজনের নিমিত্তে কোনো স্থানে এক বা একাধিক মানুষ যখন বসবাস করতে শুরু করে তখন তাকে বসতি বলে। আবার ব্রিটিশ ভূগোলবিদ টেরি জি গর্ডন বলেছিলেন যে সেটেলমেন্ট ইজ দ্য স্টাডি অফ ফর্মস অফ দ্য কালচারাল ল্যান্ডস্কেপ। অর্থাৎ শুধু ঘরবাড়ি বলতে সেখানে খোলা জায়গা বোঝাবে না, সেখানে এক বা একাধিক নির্মাণ, জমি, পথ, ঘাট, পার্ক, আবাসস্থল, বাগান প্রভৃতি অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের যতগুলো উপাদান আছে, অর্থাৎ প্রাকৃতিক মেনলি একটি বসতি গড়ে উঠতে হলে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ দুইটাই থাকতে হবে। যেমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে ভূপ্রকৃতি অর্থাৎ জলবায়ু, সূর্যালোক, মাটির বৈশিষ্ট্য, পানির সহজলভ্যতা ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আবার সামাজিক পরিবেশের মধ্যে আছে যেমন অর্থনীতি কিছুটা থাকতে হবে, সংস্কৃতি, সমাজ এবং রাজনীতি সব মিলিয়ে একটা বসতি বা সেটেলমেন্ট গড়ে ওঠে। তাহলে এই যে বসতি আমাদের বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে বসতি গড়ে ওঠে বিভিন্ন ধরনের। কোনো বসতি হয় কাঁচা পাকা, আধা পাকা এবং কাঁচা মাটির এবং মাটির গুহা এবং অভ্যন্তরে বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। সেই সুবাদে আমরা আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে মানব বসতির বিভিন্নতা। অর্থাৎ এই পৃথিবীতে আমাদের যে মানব বসতির যে বিভিন্ন অবস্থান ভেদে বা বিভিন্ন ডাইভার্সিটি লক্ষ্য করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ ডাইভার্সিটি অফ হিউম্যান সেটেলমেন্ট। মানব বসতির বিভিন্নতাকে যদি আমি আলোচনা করতে চাই তাহলে দেখা যাবে যে এদের মধ্যে অধ্যাপক আব্দুল বাকি স্যার প্রদত্ত উনি এই বসতির শ্রেণীবিভাগ করেছিলেন বিভিন্ন আকৃতি বা বিভিন্ন অনুসারে। যেমন স্থিতিকাল অনুসারে উনি বলেছেন যে ক্ষণস্থায়ী, অস্থায়ী এবং স্থায়ী বসতি। আবার অবস্থান অনুসারে বলেছিলেন যে জলাশয়, পাহাড়ি ও সমভূমি। আবার আকৃতি অনুসারে বসতি হয় দণ্ড, সমকোণী, বৃত্ত, চৌমাথা। আবার বিন্যাস অনুসারে হয় সারিবদ্ধ, বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বসতি। আবার পেশা অনুসারে যেমন কৃষি, কুমোর, তাঁতি, ঝেলে। আবার জনসংখ্যা অনুসারে হয় খামার, পাড়া, ক্ষুদ্র, বড় গ্রাম ইত্যাদি বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। তাহলে আমরা যদি প্রতিটি যে বসতি আমরা আলোচনা করতে চাই তাহলে দেখব প্রথমেই যে স্থিতিকাল অনুসারে বসতির বিভিন্নতা। অর্থাৎ স্থিতিকাল অনুযায়ী বসতিকে তিনটা ভাগে ভাগ করেছেন, যেমন ক্ষণস্থায়ী, অস্থায়ী এবং স্থায়ী। তাহলে ক্ষণস্থায়ী মিন্স কি? অর্থাৎ যে বসতি বছরের খুব অল্প সময় ব্যবহৃত হয় সেগুলোকে ক্ষণস্থায়ী বসতি বলে। এই ধরনের বসতি বর্তমানে সাধারণত দেখা যায় না, কারণ প্রাচীন খাদ্য সংগ্রহের যুগে এশিয়ার মাইনরে এরূপ বসতি দেখা যেত। আবার আছে অস্থায়ী বসতি। তো এক সময় মানুষ কৃষিকাজ জানতো না, তবে আস্তে আস্তে মানুষ কৃষিকাজ করতে বা কৃষিকাজ শিখে বা আগ্রহী হয়ে, অর্থাৎ শিকার এবং খাদ্য সংগ্রহ করা ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই সময় মানুষ বিভিন্ন শিকারে যেত, সেই জন্য যেখানে শিকার করত সেখানে একটা অস্থায়ী বসতি তৈরি করত। এই জন্য এটার নাম হচ্ছে বসতি
স্থাপন অর্থাৎ অস্থায়ী বসতি। অস্থায়ী বসতি তথা তারপর হচ্ছে স্থায়ী বসতি। স্থায়ী বসতি হচ্ছে আমাদের যেমন হচ্ছে স্থায়ী বসতি হচ্ছে অনেক বছর ধরে যে সমস্ত বসতি টিকে থাকে, অর্থাৎ যুগ যুগ ধরে যে সব বসতি টিকে থাকে সেই সব বসতিকে বলা হয় স্থায়ী বসতি। আবার অবস্থান অনুসারে বসতিকে তিন ভাগে ভাগ করেছেন আব্দুল বাকি স্যারে। সেখানে হচ্ছে জলাশয়, পাহাড়ি ও সমভূমি। তাহলে জলাশয়, জলাশয় বলতে যেখানে পুরো, যেমন জলাশয় বলতে কি বোঝায়? সাধারণত নদী, হ্রদ, সমুদ্র প্রভৃতি এর তীরবর্তী এলাকায়, অর্থাৎ জলাশয়ের তীরবর্তী এলাকায় যে বসতি গড়ে ওঠে সেটাকে বলা হয় জলাশয় বসতি। আবার পাহাড় বা পার্বত্য এলাকার আশেপাশে, পাহাড়ের পাদদেশে, পাহাড়ের পাশে যেসব, অর্থাৎ পাহাড়কে কেন্দ্র করে যেসব বসতি গড়ে ওঠে সেই সব বসতিকে বলা হয় পাহাড়ি বসতি। আমরা যেমনটা দেখতে পাই পার্বত্য চট্টগ্রাম তথা রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এবং ময়মনসিংহের কিছু অঞ্চল এবং সিলেটের উত্তর পূর্বাঞ্চল, এইসব পাহাড়ি অঞ্চলের পাদদেশে যেসব বা পাহাড়ের ডালে বিয়ে যেসব বসতি গড়ে ওঠে সেসব বসতিকে বলা হয় পাহাড়ি বসতি। তারপর হচ্ছে সমভূমি বা প্লেনল্যান্ড, অর্থাৎ জীবনযাপন সহজ বলে এই পৃথিবীতে এই ধরনের বসতি খুব বেশি দেখা যায়। কারণ হচ্ছে যে সমতল ভূমিতে যে বসতি গড়ে ওঠে, সমতল ভূমিতে যে বসতি গড়ে ওঠে সেই সব বসতিকে বলা হয় সমতল বসতি। আবার আমরা যদি দেখি যে আকৃতি অনুযায়ী, তো আকৃতি অনুসারে দেখা যায় দণ্ড, সমকোণী, বৃত্ত, চৌমাথা। যেমন দণ্ড বসতি হচ্ছে যাতায়াতের সুবিধার্থে যখন কোনো বসতি নদী বা রাস্তার দুই পাশে, অর্থাৎ দণ্ড আকৃতি যদি আমরা বলি, যেমন হচ্ছে দণ্ড, আমরা একটু লক্ষ্য করো, যেমন হচ্ছে এটা হচ্ছে নদী, যদি নদী হয় তাহলে নদীর আশেপাশে যখন এখানে বসতি গড়ে উঠেছেন, এখানে বসতি গড়ে উঠেছেন, এই যে বসতিগুলো এটা দণ্ডাকৃতি দেখা যায়, এই ধরনের বসতিকে বলা হয় দণ্ড বসতি। তারপর যদি আমরা দেখি যে সমকোণী বা স্থলকোণী, যেটা বলি সমকোণী বা স্থলকোণী বসতি, যে স্থানে দুই বা তিনটি রাস্তা পরস্পরের সাথে সমকোণে বা ইংরেজি ওয়াই অক্ষরে, আমরা দেখি কিছু কিছু রাস্তা এইভাবে হয়, কিছু কিছু রাস্তা এভাবে হয়, অর্থাৎ এদিকে একটু রাস্তা চলে গেছে, এদিকে একটু রাস্তা চলে গেছে, এদিকে একটু রাস্তা চলে গেছে, অর্থাৎ তিন রাস্তার মোড় যেটা আমরা বলি। তো দেখা যাচ্ছে এখানে কিছু বসতি, এখানে কিছু বসতি, আবার এখানে কিছু বসতি, এখানেও কিছু বসতি, এখানেও কিছু বসতি গড়ে ওঠে। এইভাবে ত্রিমাথা এদেরকে বলা হয়, অর্থাৎ অনেকটা স্থূলকোণী ত্রিভুজের মতো বা সমকোণী ত্রিভুজের মতো দেখা যায়, সেটাকে বলা হয় সমকোণী বা স্থূলকোণী বসতি। তারপর যদি আমরা দেখি যে বৃত্ত বা চৌমাথা, চৌমাথা অর্থাৎ দুটি রাস্তা পরস্পর ছেদ করলে, যেমন এটা একটা রাস্তা, আবার এটা একটা রাস্তা, আবার এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা যদি বলি এইভাবে, তাহলে এই দুটি রাস্তা যখন পরস্পর ছেদ করে, অর্থাৎ এটার পাশে যে বসতি গড়ে ওঠে, এটার পাশে যে বসতি গড়ে ওঠে, এটার পাশে যে বসতি গড়ে ওঠে, সেটা হচ্ছে যেটাকে আমরা চৌমাথাও বলতে পারি। এই মাথা, এই মাথা, এই মাথা চৌমাথা বলতে পারি। এই ধরনের বসতিকে বলা হয় চৌমাথা, চৌমাথা বসতি। তারপর হচ্ছে আমাদের বৃত্ত বসতি কোনটা, যেমন বৃত্ত অর্থাৎ মূলত নিরাপত্তার কারণে কোনো একটি নিরাপদ ঘাঁটি বা স্থানকে কেন্দ্র করে বৃত্তাকারে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় বৃত্তাকার বসতি। যেমন বাংলাদেশের চরাঞ্চলে এখনও এরূপ কিছু বসতি দেখা যায়। তারপর আমরা যদি দেখি যে বিন্যাস অনুসারে, অর্থাৎ বিন্যাস অনুসারে বসতিকে আমরা পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন পাঁচ ভাগে, যেমন সারিবদ্ধ বসতি, যেমন সারিবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি, বিচ্ছিন্ন হয় বসতি, বিচ্ছিন্নকার বসতি, তারপর হচ্ছে অনুকেন্দ্রিক বসতি,
তারপর হচ্ছে যে অনুকেন্দ্রিক বা সংঘবদ্ধ বসতি, এভাবে 5 ধরনের বসতি তৈরি হতে পারে। তাহলে আমরা প্রথমে যদি আলোচনা করতে চাই যে সারিবদ্ধ, অর্থাৎ সারি সারি করে, যেমন একটার পর একজন, যদি আমরা একটা নদী বলি, যদি এটা আমরা নদী বলি, তাহলে নদীর পাশে এইভাবে বসতি যদি গড়ে ওঠে, অর্থাৎ এইভাবে যদি বসতি গড়ে ওঠে, সেটা হচ্ছে একটা সারি সারি সারিবদ্ধভাবে যে বসতি গড়ে ওঠে সেটা কি বলা হয়? সারিবদ্ধ বসতি। অর্থাৎ যখন কোনো নদী বা প্রশস্ত সড়কের 2 পাশে সারিবদ্ধভাবে কোনো বসতি গড়ে ওঠে তখন তাকে সারিবদ্ধ বসতি বলে। যেমন মৌলভীবাজার শহরে মনো নদীর তীরবর্তী বসতিকে সারিবদ্ধ বসতি বলা হতে পারে। তারপর হচ্ছে যেমন হচ্ছে বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত মানে কি? বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ যদি আমরা একটা রাস্তা বা নদীর পাশে বলি, যদি আমরা বলি, তাহলে কোনো বসতি এখানে গড়ে ওঠে, কোনো বসতি এখানে গড়ে ওঠে, এখানে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে যে বসতিগুলো লক্ষ্য করা যায় সেটাকে বলা হয় বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতি বলা হয়। তারপর হচ্ছে বিচ্ছিন্নতে কোনো অঞ্চলে বসতিগুলো যখন সুনির্দিষ্ট কোনো বিন্যাস লাভ না করে এলোমেলোভাবে গড়ে উঠলে তাকে বিচ্ছিন্ন বসতি বলে। যেমন আমাদের দেশে পাহাড়ি ও হাওর অঞ্চলে এই ধরনের বসতি লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বিচ্ছিন্ন। আবার যদি আমরা বলি যে সংঘবদ্ধ বসতি, অর্থাৎ যখন কোনো একটি স্থানে অনেকগুলো পরিবার খুব কাছাকাছি অবস্থান করে বসবাস করে তখন তাকে সংঘবদ্ধ বসতি বলে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে এই ধরনের বসতি লক্ষ্য করা যায়। এরপর হচ্ছে আমরা যদি অনুকেন্দ্রিক বসতি, কোনো একটি বিশেষ সুবিধা প্রাপ্তিকে কেন্দ্র করে তার চারপাশে বৃত্তাকারে কোনো বসতি গড়ে উঠলে তাকে বলা হয় অনুকেন্দ্রিক বসতি। তারপর আমরা যদি বলি যে পেশা অনুসারে, যেমন পেশা অনুসারে কৃষি পেশা মানুষগুলো এক ধরনের একসাথে থাকতে পারে, আবার কুমোর তারা একসাথে থাকতে পারে, একটা বসতি গড়ে উঠতে পারে, যেটা আমরা কুমোর পাড়া বলে থাকি। তারপর তাঁত শিল্প যারা চালায়, তাদেরকে তাঁত শিল্প চালানোর যে পেশা, তারাও একসাথে একটা কলোনি আকারে অথবা বসতি গড়ে ওঠে, তাকে বলা হয় তাঁতি বা তাঁত বসতি। জেলে সম্প্রদায়ের লোকরাও একসাথে গড়ে ওঠে, একে আমরা জেলে সম্প্রদায়ের বসতি বলতে পারি। তাহলে খামার বসতি আমরা কৃষি, এই জন্য আমরা যদি তারপর হচ্ছে আমরা যে জনসংখ্যা অনুসারে যদি আমরা বলি, তাহলে যে খামার, তারপর হচ্ছে পাড়া, ক্ষুদ্র এবং বড় গ্রাম। তাহলে খামার বসতি যদি কোনো একটি কৃষি জমিকে কেন্দ্র করে এক বা একাধিক পরিবার মিলে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় খামার বসতি। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার এই ধরনের বসতি বিশেষ লক্ষ্য করা যায়। সাধারণত বিভিন্ন ধরনের ফার্ম জাতীয়, যেমন মুরগির খামার দিতে পারে, হাঁসের ফার্ম হতে পারে, ছাগলের ফার্ম হতে পারে, গরুর ফার্ম হতে পারে। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে বা নর্থ বেঙ্গল বা বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বা উত্তর পশ্চিমাঞ্চলের অঞ্চলগুলোতে যেহেতু বিভিন্ন ধরনের জমি বা ওপেন স্পেস বেশি লক্ষ্য করা যায়, সেখানে বিভিন্ন ধরনের ফার্ম গড়ে ওঠে। ওই ফার্মের আশেপাশে, ওই ফার্মের সুবিধার্থে, খামার সুবিধার্থে তারা নিজস্ব এলাকাতে, নিজস্ব আশেপাশে বসতি স্থাপন গড়ে তোলে। সেই বসতিগুলোকে বলা হয় যে আমরা খামার বসতি বলে আখ্যায়িত করতে পারি। তারপর হচ্ছে পাড়া। আমরা জানি যে সাধারণত অল্প কয়েকটি পরিবার মিলে একটি পাড়া হয়, আবার কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম হয়, কিছু কিছু গ্রাম মিলে একটা ইউনিয়ন হয়, কিছু কিছু ইউনিয়ন মিলে একটা উপজেলা বা থানা তৈরি হয়, আবার কিছু কিছু থানা বা উপজেলা মিলে জেলা তৈরি হয়, আবার কিছু কিছু জেলা তৈরি মিলে তৈরি একটা দেশ হয়। এভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ আমরা ভাগ করতে পারি। সেই জায়গায় যদি আমরা পাড়া বলি, সাধারণত যে অল্প কয়েকটি পরিবার যেখানে বিচ্ছিন্নভাবে থাকে
বিশেষ করে গ্রাম অঞ্চলে বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এইসব পাড়া দেখা যায়। যেমন অল্প কিছু কিছু 10টা 5টা 15টা 20টা এইভাবে পরিবার মিলে একটা বসতি গড়ে ওঠে, যে বসতিকে কেবল আমরা পাড়া বলে থাকি। তারপর হচ্ছে ক্ষুদ্র গ্রাম, যেমন কয়েকটি পাড়ার সমন্বয়ে একটি ক্ষুদ্র গ্রাম হয়, যেমন হচ্ছে চরফ্যাশন, মনপুরা, অনেকগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে বড় গ্রাম, হচ্ছে যেমন অনেকগুলো পাড়া নিয়ে একটি বড় গ্রামও হয়, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশে অনেক বড় গ্রাম আছে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বানিয়াচং, যেটা বাংলাদেশের হবিগঞ্জ জেলায় অবস্থিত। এইভাবে বসতিকে বিভিন্ন ভূগোলবিদগণ বিভিন্নভাবে বিভিন্নত আখ্যায়িত করেছেন, পার্থক্য নির্ণয় করেছেন। প্রত্যেকটি গ্রামেরই প্রত্যেকটি বসতির এক একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে, আছে। এই বৈশিষ্ট্য অনুসারেও বিভিন্নভাবে লক্ষ্য করা যায়। তাহলে আমাদের আজকের যে আমরা ক্লাস নিয়েছি, তোমরা একটু আবার যদি রিভিউ করতে চাও তাহলে আমরা বলতে পারি যে বসতি কি, এটা আমরা ধরে নিয়েছি। মানে বসতি হচ্ছে একটা জায়গায় স্থায়ী বা অস্থায়ী, অর্থাৎ মিনিমাম 6 মাস থাকতে হবে। যেখানে আমরা যদি বলি একটা জায়গায়, তাহলে এই ধরনের আবাসস্থল কি সাধারণত বসতি বলতে পারি। তারপর হচ্ছে বসতি বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্নভাবে আখ্যায়িত করেছেন। যেমন দেশ ও অঞ্চলভেদে মানব বসতিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করেছেন। এই কারণে বসতি শ্রেণীবিভাগ করা বেশ জটিল। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর কতিপয় প্রখ্যাত ভূগোলবিদ, যেমন ফ্রান্সের ভিদাল দ্য লাপ্লাস, জার্মানির ওয়াল্টার ক্রিস্টোলার, ভারতের জ্যোতির্ময় সেন, বাংলাদেশের আব্দুল বাকি এবং সাবিহা সুলতানা প্রমুখ ভূগোলবিদ বসতির শ্রেণীবিভাগ করেছেন। এদের মধ্যে অধ্যাপক আব্দুল বাকি স্যারের প্রদত্ত যে শ্রেণীবিভাগ সেটা আমরা আজকে আলোচনা করেছি, এবং প্রত্যেকটা তোমরা বাসায় এগুলো প্রত্যেকটাই একটু প্র্যাকটিস করবে। স্থায়ী স্থিতিকাল, যেমন স্থিতিকাল অনুসারে 3টা ভাগ করেছেন, অবস্থান অনুসারে 3টা ভাগ করেছেন, আকৃতি অনুসারে ভাগ করেছেন, বিন্যাস অনুসারে ভাগ করেছেন, পেশা অনুসারে ভাগ করেছেন এবং জনসংখ্যা অনুসারে ভাগ করেছেন। তাহলে তোমরা পুরাটাই ক্লাস মনোযোগ দিয়ে দেখবে এবং মনোযোগ দিয়ে এটা সেভ করে নিয়ে বারবার চর্চা করবে। চর্চা করার পরে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা প্রবলেম ফেস মনে করো, সেখানে তোমরা কমেন্টে জানাবে এবং আমাদের ভূগোল বিভাগের সাথে অলওয়েজ থাকবে। তাহলে আমাদের যেহেতু ক্লাস কন্টিনিউ হবে ইনশাল্লাহ, আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের যে সার্বিক ধাবমান পরিস্থিতি আছে ইনশাল্লাহ আমরা চলতেই থাকি। ধন্যবাদ, এবং ধন্যবাদ দিই আবারও যে তোমরা আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দিয়ে বলে আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।